বড় মাপের বিএনপি চাঁদাবাজ, এটা মানতে হবে আপনাকে। কিন্তু বড় মাপের যে চাঁদাবাজি, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আপনি হ্যাঁ 2-4 জন করতে পারে, কিন্তু বড় মাপের যে চাঁদাবাজিটা, সেই চাঁদাবাজিটা বিএনপি করছে। বিএনপি ইচ্ছা থাকুক না থাকুক, বিএনপি তাদের দল টিকে রাখার জন্যই সেটা করতে হয়। ক্ষমতার অপব্যবহার 5 আগস্টের পর ক্ষমতা চর্চা করছে কারা? একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার করছে। সেই সরকারে প্রত্যেকের মধ্যে স্বার্থ নেওয়ার চেষ্টা করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশে সেই মানে ধরেন সে সক্ষমতাও নাই। ফলে আমরা এই সরকারের মধ্যে কোনোভাবে পাওয়ার এক্সারসাইজ করার মতো জায়গা আমরা আসলে নিতে পারি নাই, এবং আমরা সেটা চাইও নাই। কারণ আমরা চাইছি যে এই সরকারটা সংস্কার, বিচার এবং নির্বাচনের দিকেই আগায় যাক, সেটাই আমাদের চাওয়া ছিল। আর আমাদের জোটটা নীতিভিত্তিক। এখন কি ইসলামী যে ওলামা ইকরামরা বলছেন, এখানে একটা কথা হলো যে যারা বলছেন তারা হলো আসলে রাজনৈতিক চিন্তার না। আপনি জানেন যে আধুনিক রাষ্ট্র কি করে চলে, নির্বাচন কি করে হয়, তার সাথে ইসলামপন্থী যারা মানে একাডেমিশিয়ান আছে তাদের চিন্তার একটা ফারাক আছে। এটা আমাদের হয়তো দুর্ভাগ্যজনকই। তো যারা ওই জায়গা থেকে বলছেন তারা তাদের একটা মদর্শী জায়গায় বলছেন। এবং আপনি জানেন যে ইসলামে কিন্তু কোনো পুরোহিতন্ত্র নাই, মানে একজন একটা কথা বললেই তা না, তারও ইস্তেহাদ আছে, আমারও ইস্তেহাদ আছে। হযরত এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির একটা ছিলেন যে কোনো একটা বিষয় যদি কোরআন আয়াত থাকে ঠিক আছে, হাদিস থাকলে ঠিক আছে, সাহাবা কেরামের কল থাকলে ঠিক আছে, এরপরে যদি হয় হুম রিজাল নাহনু রিজাল, তারও ইস্তেহাদ করার অধিকার আছে, আমারও ইস্তেহাদ করার অধিকার আছে। ফলে যারা বলেছেন তার মধ্যে অনেকেই এটা স্বাক্ষর করেন, এটা আমরা জানি, হয়তো সে সামনে আসবে দেখবেন। আর যারা বলেও থাকেন এটা তাদের মতামত। আমরা মনে করি এটা ইসলামের স্বার্থের একটা জোট, ইসলামের পক্ষের একটা জোট। এটুকু আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমারও জানার ইচ্ছা যে উনি একটা বলছেন যে বাইনারি পদ্ধতি চলে আসলে বাংলাদেশে, যে বিএনপি আওয়ামী লীগ। এখন বিএনপির পক্ষে একটা মার্কা এস্টাবলিশড হয়ে গেছে ধানের শীষ, কিন্তু আপনাদের যে বর্গ, সেই বর্গে তো প্রতীকগুলো আলাদা আলাদা, জনগণের কাছে পৌঁছাতে পারবে না। বর্গের মধ্যে দুইটা মার্কা খুব বিখ্যাত মার্কা। একটা হলো হাত পাখা। গত আমলগুলোতে আমরা স্থানীয় সরকার নির্বাচন করছি। এখন আমার টপ করে অনেকে বলে ফেলে ফ্যাসিস্ট ওদের নির্বাচন করছে, এটা বিএনপিও করছে, সবাই করছে। আমরা স্থানীয় পর্যায়ে নির্বাচন করে হাত পাখা, এটা বাংলাদেশের মানুষ জানে। হ্যাঁ, দ্বিতীয়ত হলো দাঁড়িপাল্লা, এটা ঐতিহাসিক মার্কা, এটা মানুষ জানে। তার চেয়ে বড় কথা হলো আমাদের যারা প্রার্থী, সেই প্রার্থীদেরকে মানুষ চেনে। কারণ আমাদের 2 শায়েখ 2 পীর সাহেব তারা প্রতিদিন 2টা করে মাহফিল করেন, 4টা করে মাহফিল করেন। প্রতি জায়গায় তারা কমপক্ষে 20 থেকে 15,000 লোকে তারা সরাসরি অ্যাড্রেস করেন। আমাদের যারা মাঠে দাঁড়াইছে, ইলেকশন করছে, ওই এলাকার সবচেয়ে জনপ্রিয়, ওই এলাকার সবচেয়ে ভালো মানুষটা, সবচেয়ে সৎ মানুষটা, সবচেয়ে সমাজসেবী মানুষ দাঁড়াইছে। ফলে আমাদের জন্য মার্কাটাই মুখ্য হয়ে উঠবে না, এটা বিএনপি সহ আগের প্যারাডাইমের জন্য মুখ্য হয়ে ওঠে। আমেরিকা থেকে আইনা, ব্রিটেন থেকে আইনা, লন্ডন থেকে আইনা টপ করে বসায় দেয়, টাকা খায় বসায় দেয়। আর আমাদের এখানে প্রার্থী সিলেকশনের পদ্ধতির যে আপনি জানেন ভাই, দেখবেন যে এখানে একেবারে গণমানুষায়ন হয় না। আমাদের কোনো প্রার্থী কিন্তু আমরা যেমন ইসলামের মানব করছি 1 টাকা আমরা মানুষের সমস্যা নেই। বরং হয়েছে কি, একেবারে ইউনিয়ন পর্যায় থেকে আমরা ভোট নিছি, যেখানে কাকে দেয় 4টা ভাষার নাম আসছে। এগুলো শুধু কথার কথা না, বাস্তবিতাই হয়েছে। সেই নামগুলোকে নিয়ে আমরা এলাকার মসজিদ মানসার ইমাম সাহেব, হাই স্কুলের টিচার, মন্দিরের পুরোহিত, তার সাথে কথা বলছি যে 5 জনের যে নাম আসছে, 5 জনের মধ্যে কে কারো সম্বন্ধে এমন আসছে লোকটা ভালো কিন্তু কর্কশ, হয় না এরকম, তাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। লোকটা ভালো কর্কশ, আবার ভালো লোক, মিষ্টি ভাষা, কিন্তু তার সক্ষমতা কম। আমাদের জন্য দুইটাই গুরুত্বপূর্ণ। শুধু মার্কাটাই আমাদের মুখ্য হয়ে উঠবে না, শুধু ব্যক্তি মুখ্য হয়ে উঠবে না, বরং দুইটা সমান্তরালে মানুষ। আর তার চেয়ে বড় কথা 5 আগস্টের পরে মানুষের পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা কারা ধারণ করতেছে? বিএনপি, জামাত বলেন, এনসিপি বলেন, ইসলামী আন্দোলন বলেন, আমরা সেই পরিবর্তনটাকে ধারণ করতেছি। পরিবর্তন দাবি করলে হবে না। এই যে সংস্কারটা হইলো, সংস্কারের যতগুলো মৌলিক পরিবর্তন সবগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে। তার মানে মৌলিকভাবে বিএনপি আসলে পরিবর্তনটা চায় না, আমরা সেই পরিবর্তনটা চাইতেছি। আর তারেক রহমান সাহেব আসার পরে অনেকগুলো ঘটনা ঘটছে। তিনি অনেকদিন পরে আসছেন এবং তিনি বললেন যে তাকে কে আটকায় রাখে, এখানে সনবুদ জন্ম নিছে, বেগম জিয়া মারা গেলেন, বাংলাদেশে তো কাল তৈরি করা হয়। এখন এই কথা তো বলতেই হবে, বেগম জিয়া দুইটা দিক, একটা হলো তার রাজনৈতিক নেত্রী, আর একটা সরকার পরিচালক হিসেবে তিনি। এখন আজকে হয়তো সময়টা করতেই হবে আলোচনা, তিক্ত হইলেও সত্য, যে 1991 থেকে 96 এটা যদি বিবেচনা করেন, 96 ইলেকশন যদি বিবেচনা করেন, 1 থেকে 6 যদি বিবেচনা করেন, তাইলে এত মহান হওয়ার কিছু নাই। হ্যাঁ বাকি ঠিক আছে, তিনি যখন 8 থেকে 25 তিনি মহান, তিনি এরশাদের আমলে মহান, কিন্তু তার জানা যায় তো মানুষ হয়েছে কেন? মানুষ, বাংলাদেশের মানুষ অল্পতেই মানুষকে ভালো মনে করে, সেটা আমরাও গেছি, আমাদের নাইবামির গেছেন, আমি যেতে অনেকেই গেছেন, সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে ইতিহাসে এত বড় জানা যায় তো আলহামদুলিল্লাহ হোক, মানুষ ভালো করেন বলি। কিন্তু একই সাথে তাকে শেখ মুজিব যেমন দেবতা হয়ে উঠছিল, তাকে এরকম আরেকজন দেবী বানানোর সুযোগ নেই। বরং মনে রাখতে হবে তিনি মানুষ ছিলেন, তার যে সরকার পরিচালনা সেটা
অনেক অর্থেই ব্যর্থ ছিল এবং আজকের বাংলাদেশের যে দুরবস্থা তার জন্য তার নেতৃত্বে সরকারও দায়ী ছিল, এটা মাথায় রাখা লাগবে। যে ভারত বিরোধী রাজনীতিটা বেশ জমে উঠেছে আমরা দেখছি, বিভিন্ন এখনো তো রাস্তাঘাট অবরোধ, দিল্লি না ঢাকা, আজাদি না গোলামি, এইসব স্লোগানগুলো আমি দেখছি। ভারত বিরোধী রাজনীতি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একটা সুযোগ তৈরি করে দিচ্ছে, আচ্ছা, উনি আলহামদুলিল্লাহ, বলেছেন। আলহামদুলিল্লাহ। আপনি কি বলেন? মানে ন্যারেটিভ ফ্যাক্টস এর বাইরে তৈরি হয় না, কিন্তু ফ্যাব্রিকেটেড ফ্যাক্টস দিয়েও ন্যারেটিভ তৈরি হয়, রনি যেমন ভাই- শেখ রনি মুজিবের ওই ভাই, ভাষা শেষ করি। আন্দোলনে অংশগ্রহণ, আত্মসংযম সরি বলেন। করি। এখন রনি ভাই যেভাবে বলে গেলেন, মানে ভাই তো একজন চিন্তাবিদ মানুষ, উনি তারা 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 বলে একদল বক্তব্য বলে গেলেন, যে তারার একটাও আমার গায়ে পড়ে না। আমি সে আপনি সম্পৃক্ত না। আপনি আপনাকে লক্ষ্য করে বলা আমার উদ্দেশ্য না। ফলে আমি পড়ি না, ইসলাম মন্ত্রীরা পড়ে না, ফলে তার ভাইয়ের যে তারা তারা, সেই তারা তারা কারা সেটা জবাব দিই। কারণ তারা যদি হয় ইলিয়াস আর পিনাকি, আমার ভাই কথা নেই। দ্বিতীয় কথা হইলো যে জুলাই সনদকে ভয় পান কেন? মানে জুলাই সনদ স্বীকৃতি চাইলেই, জুলাই সনদ আইনি ভিত্তি চাইলেই ৭১-এর মতো ভয়টা কেন পাওয়া হইতেছে? আমরা জুলাই সনদের এটা চাই যে জুলাইটাকে শুধুমাত্র একটা সরকার পতন হিসাবে দেখতে চাই না, জুলাইটাকে আমরা দেখতে চাই একটা স্বৈরতন্ত্রের পতন হিসেবে। আমি তো বারংবারই বলি ভাই, বাংলাদেশের স্বৈরতন্ত্র কেমনে হয়েছে? বাংলাদেশের বিদ্যমান আইন আদালত এবং সংবিধান মাইনেই স্বৈরতন্ত্র হয়েছে। একটা হলো সংবিধান, এগুলো পুরাতন বারবার বলা হয়েছে, সংবিধানের ৭০ অনুচ্ছেদ, একই ব্যক্তি দলীয় নীতি প্রধান হওয়া, সরকার প্রধান হওয়া, সাংবিধানিক প্রধানগুলো একই ব্যক্তির হাতে থাকা, এই জায়গাগুলোতে আমরা সংস্থা চাইছিলাম। এবং ভাই শুরুতে একটা কথা বলছেন যে মাল্টি পার্টি, তো আমরা চাইছিলাম পিআর। এই পিআরের কথা যখন কই তখন আবার একদল তেলবেগ ওঠে। বাংলাদেশে যদি বহুদলীয় মানে শক্তিকে দাঁড় করাইতে হয়, তাহলে পিআরের চেয়ে ভালো কিছু হয় না। বাইনারি ভাঙতে গেলে পিআরে, কিন্তু পিআরটা তো মানে বলাটাই অপরাধ বানায় ফেলছিল। তো ফলে কি জুলাইটাকে যেহেতু ওই পর্যন্ত দেখা হয়, সেজন্য আমরা জুলাইসের আইনি ভিত্তি চাইছি, যে জুলাই যে পরিবর্তনগুলো আনছে, পরিবর্তনগুলো স্বীকৃত হোক, কেউ আর পরতে উৎখাত করতে না পারুক, চাইলে পরিবর্তন না ফেলতে। ভয়টা কেন? ৯০-তে কি হয়েছে? ৯০-তে এত রক্ত এত কিছু, তারপর ৯০-এর পরে ২৪ আসলো কেন? সেখানে তো বেগম জিয়ার কথা আসবে। বেগম জিয়া সরকার চালাইছেন, অনেক ভালো চালাইছেন, হ্যাঁ, কিন্তু ২০০৮ যে হয়েছে তার সূত্রপাতটা কোথায়? এটাকে আপনি অস্বীকার করবেন? করবেন না। আর মানে আমরা ফুয়েলিং করি, এটা মানে এটা সত্য কথা না, এটা একেবারেই ভুল কথা। মানে ভারত বিরোধী যে তথাকথিত ভারত বিরোধী যা হয়, এর রাস্তা অবরোধ করে, হ্যান করে, তান আজাদি না আজাদি, এই সমস্ত স্লোগানগুলো আমরা দিই না। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আধুনিক জাতিরাষ্ট্রে একটা প্রতিবেশীর সাথে এক ধরনের সম্পর্ক রক্ষা করে থাকা লাগবে। সেই সম্পর্কটাকেই যদি কেউ আধিপত্য মনে করে, সেই সম্পর্কটাকে কেউ যদি গোলামি মনে করে, এটা আসলে ভুল কথা, আমরা সেটা মনে করি না। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই কাউকে মতাদর্শের ভিত্তিতে আলাদা করে না, আদারিং করে না। আমরা সবাইকে নিয়ে সবার সাথে রাজনীতি, সবাইকে অন্তর্ভুক্ত করতে চাই। এখন করতে যে চাই, প্রত্যেকটা তো ভালো মন্দ আছে, এটা ভালো কি খারাপ, এই ভালো খারাপ অনেকে মাপে পশ্চিমকে দিয়ে, আমি মাপে ইসলামকে দিয়া, জাস্ট এটুকু পার্থক্য। আমি কোনো মতাদর্শের ভিত্তিতে কাউকে আলাদা করতেছি না। আর একটা কথা আমি একটু খুব চলার পর জানাই রাখি, আমি বেগম জিয়া সম্পর্কে যা বলছি সেটার বিচারের ভার, কোট আনকোট বিচারের ভার জনগণকে। একজন সম্পর্কে মন্তব্য করলে সেটা বিচার করতে হবে কেন ভাই? এইটা মানে এই বিচার মানে কি? মানুষ এটা জাজ করবে, আমি মন্তব্য করলাম না। বিচারের ভার মানে ফলে তাহলে হবে কি, মানে এইটার জন্য তাহলে আমার বিরুদ্ধে এখন একটা মানে অনলাইন মব জাস্টিস হবে। আপনারা করেন, কে অন্য কেউ করবে না। সারাদিন ভাই বেগম জিয়াকে নিয়ে, হ্যাঁ, তার মৃত্যু নিয়ে যে গুজব, যে গুজব সোশ্যাল মিডিয়াতে আপনাদের সহকর্মীরা, এই শুনেন আপনাদের আমি ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার, আপনাকে দায়িত্ব নিয়ে বলি, আপনাদের কথা বলছেন, আপনাদের দল না, আপনাদের এই যে সমঝোতা ভিত্তিক কলিগরা। স্পষ্ট কথা বললে তো সে কথা নাই, স্পষ্ট কথা। আপনাদের আমি ইসলামী আন্দোলনের বাংলাদেশের কথা বলছি, ইসলামী বাংলাদেশের কোনো দায়িত্বশীল যদি একটা বাজে কথা বলে, তার বিরুদ্ধে দল থেকে অ্যাকশন নেওয়া হয়, ফলে একজন দেখাতে পারবেন না। এখন আপনারা বলে যে বিশাল বর্গ করে দেন, তাহলে ভাই এখানে নিজেরা আলাদা করছেন, আমি করব কেন? তাহলে আপনারা বলেন কেন, সেটা আমরা না। তো ফলে কারো মন্তব্যের জন্য কাউকে বিচার করতে হবে কেন? আপনি একটা মন্তব্য দিচ্ছেন, একটা ন্যাশনাল টেলিভিশনে আপনি কথা বলছেন, এটা কি যাচাই হোক? এটা জনগণ বিচার করবে না? আমি যা বলছি জনগণ বিচার করবে না? না, আপনি সব বলেন বিচার মানে কি? একটা পর্যালোচনা, হাইকোর্টের বিচার না তো, বিচার মানে পর্যালোচনার কথাই বলছি। এটা পর্যালোচনা হোক, পক্ষপাত আসবে, মানে জনগণ দেখবে এটা কথাটা সত্য না মিথ্যা। জনগণ ভয় পেয়ে কেন জানেন? আমরা বিগত হাসিনা আমল দেখছি, হাসিনার সময় একটা কথা কর, কারণ বিচারও হয়েছে, বিচার কিছুই হয় না হাসিনা আমলে ভাই, আপনারা আরামে ছিলেন হাসিনা আমলে। আর দ্বিতীয় কথা ভাই যেটা বললেন যে কল্যাণ, হাসিনা আমলে আমরা কি করছি এগুলো খোঁজ করে দেখেন। হাসিনা আমলের কথা বললেন না আপনারা, দয়া করে মানুষ হাসাহাসি করবে। ভাই ইসলামের বিএনপি একটা কথা বলে কি, যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী আইন করব না, আবার এক সময় বলে যে আমরা শরিয়াকে বিশ্বাস করি না, বলছে না? তো দ্বিমুখী কথা বলা দরকার কি? এটাই তো ধর্মকে ব্যবহার করা রাজনীতিতে। যদি শরীয় বিশ্বাস না করেন, পরিষ্কার বলে ফেলেন যে শরীয় বিশ্বাস করেন না, আবার ওইখানে গিয়ে টুপি মাথায় দিয়ে আমি ইসলামের কল্যাণ মানে ইসলাম বিরোধী আইন করবো না, এটা বলা দরকার কি?
আমরা পরিষ্কার করে বলি, আমরা মানুষ অধিকার ভিত্তিক রাজনীতি করি। এখন অধিকারটা সংজ্ঞায়িত করবো কি করে, অধিকারটাকে সংজ্ঞায়িত কি করে, আমি ইসলাম দিয়ে সংজ্ঞায়িত করবো, সেটার কথা আমরা বলছি। আর যদি কেউ বিগত হাসিনা বিরোধী স্বৈরাচারী আন্দোলনের কেউ বিশেষ করে কেউ কৃতিত্ব দাবি করতে চান করেন, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো অন্য কাউকে বাদ দিয়েন না। এই ইনক্লুডিং এক্সক্লুসিভ করতে গিয়া কাউকে বাদ দিয়ে দিয়েন না, অন্তর্ভুক্ত বাদ দিয়ে না। আর এখন আপনাদের জামায়াত ইসলামীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব চলছে কিনা, বা আসন ভিত্তিকের কোনো কারণে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা? বেশ করে আমি একটা প্রশ্ন শেষ করেছি, সেখানে যে এনসিপি যুক্ত হয়েছে, এলডিপি যুক্ত হয়েছে, এবিপি পার্টি যুক্ত হওয়ার কারণে আপনাদের গুরুত্বটা কমে আসছে না, গুরুত্ব কমে নাই, কিছু চলে নাই, কিন্তু হয়েছে কি ওনারা যুক্ত হয়েছে গিয়ে 27-28 তারিখের পরে। এখন আমরা জামাত ইসলাম সহ এই 8 দল, তখন আমাদের মধ্যে আসন সেটেলমেন্ট নিয়ে এক ধরনের পরিকল্পনা ছিল, কিন্তু পরবর্তী যখন ওনারা আসছে তখন একটা বড় ধরনের একটা মানে অনেক বেশি আসন ছাড়তে হচ্ছে। যেমন আমাদের একজন যুগ্ম মহাসচিব ঢাকা 11-তে ইলেকশন করার সব প্রস্তুতি নিয়ে ফেলছে, এখন ওখানকার নাহিদ ভাইকে ছেড়ে দিতে হচ্ছে। তো এগুলো নিয়ে আবার সবগুলোকে আবার রিসাফলিং করতে হইতেছে, সেটা নিয়ে সময় লাগতেছে। এবং আপনি জানেন যে এগুলোতে একটু অস্বস্তিতে থাকে, কিন্তু গত 2 দিন আগে আমাদের নায়েবে আমির সহ আবদার ভাই ছিলেন, মিটিং একটা হয়েছে, অস্বস্তি কেটে গেছে, শীঘ্রই সেটা আসবে। আজকে এটা হয়ে যেত, গতকালকে হয়ে যেত, কিন্তু তার হিসাবে শাশুড়ি মারা গেছেন, আর গতকালকে এটা হয়ে যেত। ফলে কোনো চাহিদা আমরা যতটুকু গণমাধ্যমে পাই, আপনারা কি 150টা আসন চাচ্ছেন, এরকম কোনো খবর আছে? এখানে কোনো চাওয়াচাওয়ার বিষয় না। আমাদের আমি বারংবার বলছেন যে আমরা 300 আসন নিয়ে বসবো, এই আসনে কার হওয়ার সম্ভাবনা বেশি, তাতে যদি একটা তো হাত পাখা জয়ের সম্ভাবনা নাই, হাত পাখা একটাও চায় না, আবার 300তে হাত পাখার সম্ভাবনা, 300ই হাত পাখা। বিষয় হলো আমাদের জয়ী হয়েও আসতে হবে জুলাইয়ের রক্তটাকে সার্থক করার জন্য। ফেসিবাদের রাজনীতি থেকে আমরা সরে আসতে পারছি কিনা, বা আপনারা যারা বর্গ, সেই বর্গটা কতটুকু আগ্রহী বা কতটুকু সামনের দিকে আগাচ্ছেন? আমরা খুব করে চাইছি যে ফেসিবাদের সেই রাজনীতি থেকে আমরা বেরোয় আসা, কিন্তু এটা পারতেছি না কেন? এই ফেসিবাদী চিন্তা কাঠামো সবার মধ্যে খুব বড় সড় আকারে ঢুকে আছে। যেমন ধরেন রনি ভাই, আপনি মাইন্ড করেন না, প্রথমে করেছে মামুন সাহেব, এটা করছে, পরে কান যে আপনারা। প্রথম আলো করে কি 13 কোটি ভোটার, তার মধ্যে 1000 সামথিং এর মতামত নিয়ে ইসলামানদের ভোট আছে পয়েন্ট সামথিং। হ্যাঁ, এভাবে যে মানে এটা অন্যের একটা দায় ইসলামপন্থী করে জেনারেলাইজ করে দেওয়া, যেটা এটা আসলে আমি জেনারেলাইজ করি না, আমি স্পেসিফিক নাম ধরে কেন বলছি, এরপর আবার হচ্ছে আপনারা, এরপর কিন্তু ইসলাম বাংলাদেশ তো সঙ্গী, তো তারা মামুনুল হক আপনাদের সঙ্গী না? সঙ্গী একটু আগে আপনি বলছেন যে যার যার রাজনীতি তার আলাদা, তার মতো সঙ্গী, প্রয়োজনের সঙ্গী। আমি তো পরিষ্কার করে বলছি, আপনাদের রাজনীতি আলাদা, মামুনুল হকের রাজনীতি আলাদা, কিন্তু উনি এই ঘটনা 3 তারিখে ঘটাইছেন। তো ওনার রাজনীতি আমার রাজনীতি আমার। যেই দিন মামুন সাহেব ওইখানে গেছে, সেদিন আমার নাইবে আমির গুলি মাথায় নিয়ে পল্টনে শাহবাগে মিছিলে গেছে, তাহলে ওই রাজনীতি কেমনে একা হলো? ফলে যারটা তারটা তার, আমারটা আমার। আর ইসলামী কোনটা জন্য প্রশ্ন? ফেসিবাদের চিন্তা ভাবনাকে থেকে আমরা বেরোয় আসতে চাই। এখন সেই বেরোয় আসার জন্য বাংলাদেশের যে দীর্ঘদিন যেটা বসে আছে, মাইক্রোফ্যাসিজম যেটা বসে আছে, সেই মাইক্রোফ্যাসিজম দূর না হলে সেটা দূর হবে না। এবং সত্য কথা হলো, বাংলাদেশের সরকার ব্যবস্থা, সচিবদের মনোভাব, জনপ্রশাসন যেভাবে গড়ে উঠছে, এই জায়গাতে না ভাঙলে এটা হবে না, কিন্তু শুরু করতে হবে। সে শুরু করার সূচনা বিন্দুটা আমরা জুলাইকে অভ্যুত্থানকে ধরি। এই ধরাটা যদি দোষের হয় বা আমি আপাতত দোষী করতে চাই, বাকি জুলাই অভ্যুত্থানকে ধরি আমাদের সামনে রাজনীতি আগাইতে চাই। 53 বছরের মধ্যে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হয় নাই। যেটা হয়েছে এরশাদ সাহেবের পতনের পরে একটা সম্মিলিতভাবে, শাহাবুদ্দিন সাহেব তখন ছিল প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে একটা ভালো নির্বাচন হয়েছিল যতটুকু, কিন্তু আওয়ামী লীগ বসে এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে, ওটা কিন্তু আওয়ামী লীগ গ্রহণ করে নাই। তারপরে 96 সালে যখন আওয়ামী লীগ আসলো, বিএনপি তখন বললো যে এখানে স্থূল কারচুপি হয়েছে, কাজে স্বাধীনতার পরে কোনো কালে কোনো সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়নি। আপনার কি মনে হয় যে এটি যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়, নিরাপত্তা বা আইন শৃঙ্খলা জনিত যে বিষয়গুলো সেগুলো এনশিওর করা হয়, তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? এবং বিদেশি আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের চক্রান্ত বন্ধ করা যায়, সেটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অংশগ্রহণ হবে, অনেকটাই অবাধ সুষ্ঠু হবে যদি মৌলিক এই তিনটা। আমি এই জন্যই বলছিলাম, উত্তরটা তার কাছ থেকে নিয়েছি, আমি আশরাফের কাছ থেকে নিলাম আপনার প্রশ্নের উত্তর। যদি সবকিছু এনশিওর করা যায় অবাধ নিরপেক্ষ, তাহলে অবাধ নিরপেক্ষ, মানে অবাধ নিরপেক্ষ, হ্যাঁ, তো অবাধ নিরপেক্ষ 2014 হয়েছিল, 2018 হয়েছিল, বিএনপি ছিল না মাঠে। প্রশ্নগুলো নিয়ে একটু আশরাফ আলী আকনের কাছে যেতে চাই। আশরাফ আলী আকন, আসলে মঞ্জুল পানা যে কথাগুলো বলেছেন, আপনারা পিয়ারের দাবি ছিল, স্থানীয় সরকার নির্বাচনের আগে করার দাবি ছিল, গণভোটের দাবি ছিল, এই 3টা দাবি হঠাৎ করে আপনারা আবার সেই দাবিগুলো থেকে সরে এসে এখন নির্বাচনে যাচ্ছেন। আমি প্রশ্নটা শেষ করি, নির্বাচনে যাচ্ছেন এবং আপনারা নিজেরাও বলেন যে ঐকমত্য কমিশনে যাওয়া হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট থেকে শুরু করে কোনো কিছু জুলাই সনদের বাস্তবায়ন হয় নাই, এসবগুলো বলছেন আপনাদের দল। কিন্তু মঞ্জুল আলম পান্না তিনি বলছেন আপনারা এইসব করে আসলে কি তামাশা করেছেন। এটা তো উনি বলতেই পারে তামাশা, যারা খেলে না, যারা খেলে তাদের ফাউল হওয়া স্বাভাবিক, যারা খেলা দেখে তাদের কোনো ফাউল নাই।
এটা তো দর্শক যারা আপনারা বিভিন্ন দাবি দাওয়া করে শেষ পর্যন্ত নির্বাচনে যাচ্ছেন, একই দিনে গণভোট হচ্ছে, এই দাবি দাওয়াগুলো তামসা বলছেন মঞ্জুর দাবি আলম। দেওয়া এটা হলো একটা গণতান্ত্রিক অধিকার। কাজে আমরা যে দাবি করেছি সেই দাবি থেকে আমরা পিছপা হই নাই, দাবি কিন্তু এখন আছে, দাবির ভিত্তিতে দাবি আদায়ের জন্য আমরা সারা দেশে করছি। এবং আমরা যদি এদেশের জনগণ যদি একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরির জন্যে আমাদেরকে ভোট দেয়, এই 11 দলীয় সমঝোতা ভিত্তিক যে ওয়ান বক্স সিস্টেমের যে নির্বাচন, তারা যদি নির্বাচন হতে পারেন, আমরা ওই যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছি সেই দাবিগুলো আমরা বাস্তবায়ন করবো। না, আপনার সেই জামায়াত সহ আপনারা যে দাবি দাওয়া দিয়ে বিভিন্ন জনসভা করলেন, মানুষকে ভোগান্তি তৈরি করলেন, মানুষের ভোগান্তি ওই যে বললাম প্রশাসন তো নিরপেক্ষ না, সেটা একটা দিকে তাকাই কথা বলছে, একটা দিকে যেমন ওখানে বলছেন ইনুস সাহেব তো তাই বলছে। আজকে ইনুস সাহেব জাতিসংঘে নিয়ে যায় কাকে? বিএনপি, জামাত, এনসিপি। তখন কিন্তু এনসিপি রেজিস্ট্রেশন ছিল না, সারা দেশে তার নেটওয়ার্ক নাই। একটা মিটিং করলে 500 লোক হয় না এখন তাদের দলের নামে। আগে চেতনার নামে হয়েছিল ভিন্ন জিনিস, কিন্তু দলের নামে তো কোনো লোক আসে না। এই দলটা এনসিপি তখন আপনাদের সাথে, এনসিপি তখন আপনাদের সাথে না, সেটাই এটা তো আমরা চাবো যে আমাদের সাথে আসুক, কিন্তু ওই সময় যে এনসিপি কে সাথে নিয়ে আপনারা গর্ববোধ করেন না? হ্যাঁ, গর্ববোধ করেন না? না, আমরা তারা তো জুলাই অভ্যুত্থানের সম্মুখ যুদ্ধ। এটা তো আমরা বলি, কিন্তু মাঝখানে ইনুস সাহেব কি করলেন? এইটা হলো ইনুস সাহেবের দল, এনসিপিটা তো ইনুস সাহেবের দল। ইনুস সাহেব তো আপনাদের দলে এখন। হ্যাঁ, ইনুস সাহেবের দল হলে ইনুস সাহেব তো আমি জানি না আসলে কি তারা এই ধরনের নাটক কেন করতেছে, আমরা আমার জানা তাহলে নাই। যেই মানুষটার একটা দল রয়েছে সেই মানুষটা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়, কিভাবে তার অধীনে নির্বাচন এটা তো একটা অনুষ্ঠিত হয়? ব্যতিক্রমধর্মী একটা অবস্থার পরিপ্রেক্ষিতে উনি এখানে ক্ষমতায় আসছেন। আচ্ছা, সজীব ভুঁইয়া কেমনে উপদেষ্টা হইল? তারপরে নাহিদ কেমনে হইল? উপদেষ্টা হওয়ার তো অনেকগুলো কারণ। না, তারা সম্মুখ উপদেষ্টা হইল যোদ্ধা ছিলেন। না, ওইটার জন্য না, আপনারাই পাঠিয়েছেন। উনি যখন, না ওটা আমরা পাঠাই নাই, এটা উনি করছেন। এইটা উনি যখন ফ্রান্সে ছিলেন তখন এই সজীব ভুঁইয়া ইনুস সাহেবের সাথে কথা বলছেন, নাহিদ কথা বলছেন, তারপরে ওই যে মাহফুজুল আলম উনি কথা বলছেন। যারা তার সাথে কথা বলছেন ওখান থেকে যে আমরা আসা প্রয়োজন, জাতি আপনাকে চায়, এই কথা বলার পরে যারা কথা বলছে উনি তাদেরকে উপদেষ্টা নিয়েছে ওখান থেকে। এই তিনজন সজীব ভুঁইয়া একটা ছাত্র মানুষ, তাকে উপদেষ্টা বানানো। এখানে হলো বয়সের তো একটা সীমারেখা থাকা দরকার। এখানে কিছু আছে অতি বৃদ্ধ, কিছু আছে অতি বৃদ্ধ, আর কিছু আছে অল্প বয়স্ক, যার কারণে ওনার প্রশাসনরা যেভাবে আপনার একটা শক্ত অবস্থানে ভিতরে থাকা এই যে সেটা সম্ভব হয়নি। একটা প্রশ্ন, যেহেতু আপনার একটা সমঝোতার জোট আছে জামায়াতের সাথে আপনাদের দীর্ঘদিনের বৈরিতা ছিল, এটা তো আপনারা নিজেরাও স্বীকার করেন, বিভিন্ন আপনাদের আদর্শ বা ইসলামী সুন্নাহ বা যেটা বলেন, নির্বাচন সামনে রেখে যে সমঝোতা হলো, এখন এই সমঝোতার মাধ্যমে আপনারা তাদের সাথে, জামাতের সাথে থেকে আপনাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? আমরা চাইতেছি যে গণঅভ্যুত্থানের যে 3টা মৌলিক আপনার লক্ষ্য ছিল, একটা হলো আপনার প্রথম ছিল হলো সংস্কার, বিচার এবং হলো সুষ্ঠু নির্বাচন, 3টা। এই লক্ষ্যকে সামনে রাখা আমরা জামাতের সাথে জোট করেছি। জামাতের দল, তাদের নীতি আদর্শ তাদের, আমাদেরটা আমাদের, ওইটা যার যার সে থাকবে। কিন্তু আগামী নির্বাচনে এই 3টি মৌলিক, আপনি বিএনপি তো সংস্কারই চায় না, বিএনপি তো সংস্কার চাই নাই, সে বলছে যে আমরা সব পাল্টাই দেবো। এবং দেখেন মৌলিক প্রশ্নে যেগুলো সংস্কারের প্রস্তাব আছে সব জায়গায় কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে তারা, ঠিক না? এবং তারা বলে এই গণঅভ্যুত্থানের সাথে আমরা সরাসরি জড়িত নই, এটা ছাত্ররা করেছে, আমরা করি নাই, এটা তো উনি বলেন। এবং যারা এই প্রায় 1,500 মানুষকে হত্যা করলো নির্মমভাবে, হাজার হাজার মানুষকে পঙ্গু বানাইলো, উনি তাদের সমস্ত কেস মামলা উনি করে দেবেন, কি বলে উনি উঠেই ফেলবেন, তাদের কেস মামলা থাকবে না। তারপরে ভারতের সাথে এই যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে চুক্তিগুলো করলো ভারতের সাথে, অনৈতিক অসম যে চুক্তিগুলো করলো, এই চুক্তিগুলো কী হবে এ নিয়ে তারা কোনো কথা বলে না। তো তাই না, আজকের গণঅভ্যুত্থানের পরে একটা দাবি হচ্ছিল আপনার এর পদত্যাগ, সুপ্পু সাহেবের পদত্যাগ। এইটা কিন্তু তাদের কারণে এইটা হইল না। যে হাসিনার একজন বাচ্চাটা, বলতে গেলে বাচ্চাটা একজন ব্যক্তি, সে ওখানে। কিন্তু আশরাফ আলী, এখন আপনাকে একটা প্রশ্ন, যেহেতু এত সমালোচনা করছেন বিএনপির, কিন্তু আমরা দেখলাম আপনাদের নায়েবে আমির মুফতির ফয়জুল করিম সহ আপনারা কয়েকজন বিএনপির অফিসে গেলেন, দেখা করলেন, তাদের সাথে হাত মেলালেন, আতর উপহার দিলেন। এটা হলো মানবিক কারণ, এই জন্যে একটা বয়োজ্যেষ্ঠ একজন নেত্রী উনি ইন্তেকাল করেছেন, সমবেদনা জানানোর জন্যই আমরা সেখানে গেছি।
কেউ কেউ বলছেন জামাতের সাথে আপনাদের দূরত্ব তৈরি হয়েছে, সে কারণে এই সম্পর্কটা আবার বিএনপির সাথে করতে চান। এইটার কোনো রাজনৈতিক কোনো কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব কথা বলে আসে। অনেক কিছুই অনেকে বলে, হ্যাঁ, বলার জন্য বলা, কম লেখার জন্য লেখা, করার জন্য করার জন্য। না, কারণ আসন ভাগাভাগি নিয়ে আপনাদের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে জামাতের সাথে। না, এটা হয়তো মারাত্মক কিছু না, এটা আবার সমঝোতার একেবারে সমঝোতা হয়ে যাবে। জামাত আপনাদেরকে 35টা আসন দিতে চায় না, এইটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ, এটা কিছু না, এটা মিডিয়ার একটা বানানো, এটা না। কারণ জামাত তো দেওয়ার কেউ নাই, এখানে তো নির্বাচন সমঝোতা, আপনার কয়টা আছে সক্ষমতা, ওনার কয়টা, আমার কয়টা, পারস্পরিক বসে আমরা আলোচনা করবো, কে কারে দেয়, এটা তো জোট না। কেউ কেউ বলছেন জামায়াত মোড়লগিরি করছেন। না, মোড়ল তো একটু মানে করতেই পারে সে যদি এটা তাদের, কারণ জামাত তো আওয়ামী লীগ বিএনপির সাথে জোট করিয়াছে, এই জন্য তাদের ওই যেমন আওয়ামী লীগ বিএনপি তার সাথে মোড়লগিরি করছে, এই অবস্থা তাদের থাকতেও পারে। কাজে এইটা জনগণ এটা গ্রহণ করবে না, তাদের মোড়লগিরিটাকে এখনই জনগণ গ্রহণ করতেছে না। আমার সাথে তো সেটা তো অন্য বিষয়, সেটা তো অন্য বিষয়। অনেকদিন পর্যন্ত তাহলে বলেন জামাতকেও বলেন জামাত ভারতের দাসত্ব গ্রহণ করেছে। না, এই কথা দাসত্ব বলা যায় না, এটা উনি যদি গোপন রাখে, এইটা যদি উনি গোপন, উনি তো প্রকাশ করে দিলেন। কি ভারত বলছে না, উনি প্রকাশ করেন, উনি প্রকাশ করতে বাধ্য হয়েছেন, প্রশ্নের উত্তরে বলেছেন। রয়টার্সের সাংবাদিকরা যখন বলেছে যে আপনার সাথে এরকম একটা বৈঠক হয়েছিল, তখন উনি বাধ্য, যেহেতু রয়টার্স বলে কথা, আন্তর্জাতিক বার্তা সংস্থা, তারা কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো প্রশ্ন করে না। তো জামাতে আমির সাহেব তো জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আপনারা কি তার সাক্ষাৎকার নিয়েছেন? তার সাক্ষাৎকার নিয়ে প্রকাশ করেছেন? সেটা অন্য বিষয়। না না, অন্য বিষয় কি, আমরা তো এটাকে গ্রহণ করি না। আপনি তো এখানে আমরা ভারতের আধিপত্যবাদের সাথে বলেছেন, এটা বলেছেন একবার। অবশ্যই বলেছি, কোথায় বলেছেন? অবশ্যই তাদের সাথে কথা বলেছি। এই কথাটা ঠিক না। জামাতের কথা হলো জিএম কাদের সাহেব যে কথা বলেছেন, যে ওই যে আওয়ামী লীগের আমলে যে ভারতের সাথে কি হয়েছিল আপনার কথাবার্তা, উনি বলছে বলা যাবে না, উপরে নির্দেশ আছে, ওই পারের নির্দেশ আছে, যেটা বলা যাবে না। তার মধ্যে এই কথাই বলছি যে এত জিএম কাদেরের মধ্যে তো এটা কথা হলো যে উনি এতদিন কেন গোপন রাখবেন, তার সাথে কেন নির্বাচনের সমঝোতা করছেন? কার সাথে সমঝোতা? না, এত আগেই সমঝোতা কেন? কেন এই যে বিএনপি আর একটা ফ্যাসিস্ট না, আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট, তারাই তো আওয়ামী লীগ, জামাত ফ্যাসিস্ট। 5-6 হাজার লোককে তারা বহিষ্কার করলো, 5-6 হাজার লোক। কেন? চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, এই 5,000 লোককে তো তারা এই কারণ ঘটিছে দেখে তো তারা বহিষ্কার করলো। এখন তো তাদের মধ্যে রয়ে গেছে, এখন সমস্ত ওই যে আমরা বালু ট্রাক করতেছে, একজন আপনার কোথায় নেত্রকোনার একজন বলছে যে আমি তো তাহাজ্জুদ নামাজ পড়ি, দাড়িওয়ালা, তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ফোর্স লাই যাই, আমি 500 অবৈধ বালির ট্রাক আটকাইছি, এখন আর এটা চলে না। তো এখনও এইটা কারা করে? এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, হ্যাঁ, ভূমি দখল, কারা করে? যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় যাওয়াই মানে হলো রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করা, এই এর ভাগ কিছু সাংবাদিককে দেওয়া, এই এর ভাগ কিছু সাংবাদিকরাও ভাগ পায়। হ্যাঁ, সাংবাদিক, এই যে আপনার এই যে মতিউর রহমান প্রথম আলোতে কি লেখছেন, সে আগের বারে তারেক জিয়ার বিরুদ্ধে, খালেদা জিয়ার বিরুদ্ধে কি লেখছেন, সে লেখছে না যে বিশ্বের 3 জন সবচেয়ে বেশি দুর্নীতিবাজ নেতা, তার মধ্যে 3য় নম্বর হলো খালেদা জিয়া। এটা তার পত্রিকায় এখন এটা দেখাইতেছে না, যে আপনার পত্রিকায় যে দেখাইতেছে আগের প্রথম আলো আর এখন বর্তমান প্রথম আলো, এটা দেখাইতেছে না। এই যে সুবিধা, চিন্তা করে যে ওই লোকটা তো খারাপ লোক, ওখান থেকে কিছু পৃথক হইলে তার বংশী প্রশ্ন করা লাগবে। আজকে থেকে নির্বাচনে আপনি দেখেন যেখানে গরু, ছাগল এবং কুকুর বসেছিল মাঠের মধ্যে, মাঠ ফাঁকা ছিল, সেখানেও সাংবাদিকরা রিপোর্ট করে 60-70% ভোট কাস্ট হয়েছিল। সব সাংবাদিক না, শোনেন, সাংবাদিকরা যখন 2টা গ্রুপ পড়ে, একটা যায় বিএনপির দিকে জাতীয়তাবাদী, একটা যায় বিএনপির দিকে, এরপরে যারা থাকে তারা কারা? এই যে প্রেস ক্লাব নিয়ন্ত্রণ করে কারা? আগে করতো আওয়ামী লীগ, এখন করে বিএনপি। সেই টিভি চ্যানেলগুলো এখন কারা নিয়ন্ত্রণ করে? আগে করতো আওয়ামী লীগ, এখন বিএনপি। পত্রিকাগুলো কারা নিয়ন্ত্রণ করে? জামাত করে কোন? জামাত খালি ফোন। আপনি আরেকটা চিন্তা করেন, একটা কোম্পানি, একটা লোক 4-5টা মিডিয়ার মালিক হবে, পত্রিকা 2-3টা, তারপর টিভি 2-3টা, এইভাবে মানে কি? এগুলো একটা লোক হবে? এটা ব্যবসা। এই ব্যবসা সুযোগ নিলে কিভাবে? ওই ফ্যাসিস্ট সরকারের গুণগান গাইছে এই মিডিয়া দিয়া, এই যার কারণে এই আগে ইনকেলাবে কোনো বিজ্ঞাপন পাইতো না, আওয়ামী লীগ আমার কোনো বিজ্ঞাপন নাই, একটা সাদা কালো পত্রিকা, আর এখন বিজ্ঞাপনে ভরাতার। এখন কেন পায়? আগে কেন পায় নাই, এখন কেন পায়? যে ইনকেলাব আওয়ামী লীগের আমলে আগের 96 সালে, আমি ওনার উত্তরটা নিয়ে আসি না, এটা 1 মিনিট শেষ করি, যে আওয়ামী লীগের নেতাদের মাঝখানে বসাইয়া তখন ইনকিলাবের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মান্নান সাহেব এবং এখন যে সম্পাদক বাহাউদ্দিন সাহেব, 2 পাশে 2জন বসতেন, মাঝখানে আওয়ামী লীগ একজন এক একদিন একটা বৈঠক করতেন। শুধু এই জন্যে আমি একটা কথা বলি, সরকারের একটা ফ্যাসিস্ট হওয়ার জন্য
শুধু এক সরকারই দায়ী না, এজন্য কিছু তার উইংস আছে, তার মধ্যে গণমাধ্যমের কিছু এই নাম করা যারা প্রধান থাকে কি প্রধান গণমাধ্যম, তাদের কিন্তু একটা অনেক ভূমিকা আছে এই ফেসিদেরকে টিকাই রাখা এবং সেখান থেকে অবৈধ সুযোগ সুবিধা নেওয়া। তারপরে এই যে আমলা প্রশাসন, এরা সবাই কিন্তু এই শিক্ষক আইনজীবী সবাই কিন্তু এই ক্ষমতাসীনদের ভাগবাড়া নেওয়ার জন্য যখন দেখে যে এই দল ক্ষমতায় যাবে তাদের সাথে উঠে পড়ে লেগে যায়। আজকের প্রথম আলো বলে 60 থেকে 62% না 64% ভোট আছে বিএনপি, এই প্রথম আলো রিপোর্ট করে। কিন্তু আমি আসলে এখন আমি একটু বলি, আপনি বলছেন সাংবাদিকরাও আওয়ামী লীগের দালালি করেছেন, বিভিন্ন মিডিয়া দালালি করেছেন, কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে আপনারা 2 জানুয়ারি সম্ভবত 2023 সালে সহরাওয়ার্দী উদ্যানে হাসান মাহমুদকে নিয়ে আপনারা ঐক্যবদ্ধ করার সভা করেছিলেন, সেখানে হাসান মাহমুদ গেছেন, সেখানে বিএনপি লোক তো গেছে। হ্যাঁ, আমরা চাইছিলাম না, আমি প্রশ্ন শেষ করি, কেউ বলছেন বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্ক খুব দূরত্ব, সেটাকে কাছে আনবার জন্য আপনারা একটা উদ্যোগ নিয়েছেন। না তা তো নিয়েছিলাম, তাতে সেখানে আপনার এই যে বিএনপির মানে ওই সুবিধাটা আপনারা ভোগ করতে না, চেয়েছেন? কোনো সুবিধা ভোগ না, দেশে যে একটা সহিংসতার রাজনীতি, খাই রাজনীতি, ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, সেইটা বন্ধ করার একটা উদ্যোগ বিশ্বের চর্মা নিয়েছেন। এটা আজকে শুধু না, এটা স্বাধীনতার পর থেকে বরিশালের এমন একটা অবস্থা যেখানে আওয়ামী লীগ ক্ষমতা গেলে বিএনপি বরিশালে থাকতে পারে না, আর বিএনপি ক্ষমতা গেলে আওয়ামী লীগ থাকতে পারে না। এই জন্য আওয়ামী লীগ বিএনপি বরিশাল নির্বাচনে তো আপনারা টিকতে পারেন না, তা করি এটা ভিন্ন জিনিস। আমাদের নেতা একজন ধর্মীয় নেতাও, এই জন্য তারা এই জায়গাটাকে নিরাপদ মনে করতেন। এই জন্যে আওয়ামী লীগ বিএনপি সবার সাথেই আমরা এবং তাদের সাথে এই কথাই বলেছি যে আপনারা যদি আপনার দুর্নীতি দুঃশাসন মুক্ত একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করেন, জনগণ শুনেন ভাই, এগুলো গতানুগতিক বক্তব্য, এই কল্যাণমূলক রাষ্ট্র ফাস্ট এগুলো মানুষ বোঝে না। এগুলো যারা শুনেন সেই গতানুগতিক লুটপাটে ব্যস্ত তারা কল্যাণ রাষ্ট্র এইটা চায় না, কেউ চায় না, আপনারাও চান না, আপনারাও চান না। এগুলো বিরোধী থাকলে অনেক বিপরীত কথাবার্তা বলা যায়। এগুলো কি বেদাত না অথবা হারাম নয় ইসলামী দৃষ্টিতে? আচ্ছা, তারিখ দিয়ে নামে তো উজু করা লাগবে, এইটা যখন বলে এইটা প্রতিবাদ করছেন আপনি লেখছেন এটা বুঝতে, আপনি সাংবাদিক না? কোনটা? এই যে এটা বলছে না, এই যে বুলু ভাই বরকতুল্লাহ বুলু, যে তারিখ দিয়ে নাম নিতে হইলে ভাই আমি তো রাজনীতি করছি না। কেন করেন না আপনি? এখানে এক সাইডে কথা বলেন কেন? এইটা করেন নাই, ওই যে দেখেন না কেন আপনি যে ধর্ম ব্যবস্থা উজু করা লাগে, তারিখ দিয়ে নাম নিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিতে উজু করা লাগে না? বরকতুল্লাহ বুলু কি বলেছেন? কি বলছে? যে তারিক জিয়ার নাম নিতে হইলে তার বিরুদ্ধে যখন বিভিন্ন সমালোচনা শুরু হয়েছে তখন সে বলছে হ্যাঁ তারিক জিয়াকে জানেন, ওনার নাম দিলে উজু করা লাগবে, এই কথা বলছে না? আচ্ছা, যদি বলে থাকেন আমি এটা সমর্থন করি না। আর এটা আপনি জানেন কি না? এটা না, আমি জানি না, কেন জানবেন না? আচ্ছা, বলতে দেন, এই বিষয়টা আপনি বলেছেন, আপনি তুলেছেন, এই যে ফ্যাসিস্টের বিষয় কিংবা জামাত, ওই কি বললেন উনি, এখন বলতে গেলে তো রিপিট করতে গেলে সময় লাগবে। বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাত, আমি তো আর বিএনপির সাথে জোট করিনি যে আমাকে এগুলো জিজ্ঞেস করতে, বা আপনি আমাকে জিজ্ঞেস করবেন। আমি বিএনপির প্রতিনিধিত্ব করছি না যে আপনি আমাকে আমার কাছে কৈফিয়ত দিবেন। যদি সেটা বলে থাকে ভাই, এটা আমার জ্ঞানের অজ্ঞতা বা সীমাবদ্ধতা, আমি এটা শুনিনি। বরকতুল্লাহ বুলু যেটা বলেছেন আমি এটা শুনিনি, এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা, সবকিছু জানা সম্ভব নয়। এখন বিষয় হচ্ছে যেহেতু আপনি জামাতের সঙ্গে আছেন, আমি ওই জামাতের জায়গা থেকে প্রশ্ন করছি আপনাকে। না, এটা আপনি জানেন আমরা ভিতরে কি বলছি না বলছি, উনি কি ব্যাখ্যা দিয়েছেন? ভিতরে বলকে প্রকাশ্যে বলেন না, প্রকাশ দরকার কি? জিজ্ঞেস করেন আপনি সারা কেউ জনগণের রাজনীতি করেন না আপনারা? আপনি নিশ্চয়ই আপনারা জনগণের রাজনীতি করছেন কিনা? প্রশ্নের ভিতরে ভাই আপনার একটা অন্য মতলব আছে, এটা বুঝতে পারছেন। মতলবটা কি বলেন তো? মতলব হইলো এই যে ট্যাগিং রাজনীতি, বুঝতে পারছেন তো? ট্যাগিং রাজনীতি, না ট্যাগিং রাজনীতি মানে মতলবটা কি? আপনি মতলবটা কি? নামে উজু করা লাগবে, এটা আপনি জানেন না, এটা অজ্ঞতা প্রকাশ করলেন মানে কেন? আরে ভাই, আমি তো আমার নিজের ব্যর্থতা স্বীকার করছি, এরপরে কোনো কথা থাকে? আরেকদিকে আপনি ভুল হয়ে গেছে, আমি তো বললাম, উনি বলে থাকলে সেটা অবশ্যই খারাপ বলেছে। আর ওযু করতে হবে, এটা আমরা বাই দ্য বাই একটা প্রচলন হয়ে গেছে, এই আমার নাম মুখে কিন্তু ওযু করতে হবে, মানে আমি একটা সাধু কেন? আরে বাবারে, ঠিক আছে শুনেন, বিষয়টা হচ্ছে কি, আপনি যদি বলে থাকেন আমি আমার অজ্ঞতা প্রকাশ করছি, আমি ওটা জানি না, আমি ওটা শুনিনি। যদি হয়ে থাকে, আমি তো মিথ্যা বলছি না, আপনি বলছেন আমি ধরে নিচ্ছি বলেছেন, কিন্তু কথা হচ্ছে কি, যেহেতু আপনি জামাতের সঙ্গে, আমি তো বিএনপি এমন কি অশুদ্ধ হইলো, বিএনপি তার সাথে সরকার গঠন করলো, তখন কি আপনি বলছিলেন জামাতে এই আপনি এই শুনেছেন আমি বলেছি কিনা? না কি বলছেন আপনি শুনেছেন কিনা? না পাই না, শুনি নাই। আপনারা কি বলছেন? সেটা আপনার অজ্ঞতা। না অজ্ঞতা স্বীকার করেন। না অজ্ঞতা কেন? আপনি স্বীকার করেন। আপনি তো বলেন নাই, আপনি যখনই বলেন নাই, আপনি তাদেরকে শুধু তাই না সরকার গঠন করলো, আবার নির্লজ্জভাবে অপরাজনীতি, এগুলো মানুষকে বোকা বানানো, তামাশা করা, তাদেরকে গায়ের জোর দিয়ে কথা বলা, দেশের অবস্থা তো উনি কিছু প্রশ্ন করিয়া আমি বলেছি কিনা, আমি বলেছি শুনেন, আপনি ইসলামী দল করেন না, এগুলো সব কথিত ইসলামী দল। এই যে উনি যে বললেন যে আমি, আপনি বলেন কিভাবে বুঝলেন আমি বলিনি? কথিত মুসলমান কিভাবে বুঝলেন? কথিত পাশ্চাত্য সাম্রাজ্যবাদ কিভাবে বুঝলেন?
এগুলো বদল এখন শুনেন, তারা করে এগুলো- মুসলমান নাম দিয়া, সারা দুনিয়াটা তাই, সারা দুনিয়াটাও তাই। এইগুলো- আজকে কতগুলা আজকের এই যে দেশের যে রাজনৈতিক একটা অস্থিরতা, রাজনৈতিক ব্যর্থতা, নির্বাচনের ব্যর্থতা, গণতন্ত্রের ব্যর্থতা, এটা কি এই সরকার করছে? সমস্ত লোকগুলি তার সাথে যে উইংস, তারাও কিন্তু এর সাথে জড়িত, তারাও এটার পক্ষে সভাও গাইছে, সরকারের গুণগান গাইছে এরা। এই যে শ্যামল দত্ত আজকের আওয়ামী লীগ আমলে একটা প্রোগ্রাম করতে পারে, কওমি জননী উপাধি দিয়েছিলেন কেন? এত ফ্যাসিস্ট না কেটে দিছিল, সেই ফ্যাসিস্টের প্রধানকে কওমি জননী এই হেরিয়ে তো বিএনপির সাথে হ্যাঁ। যারা দিছিল, সেই গ্রুপটা এখন বিএনপির সাথে যারা কওমি জননী দিছিল, এবং কেন? এখন সেই লোকগুলি কেন আবার এখন কেন বলে, কেন এই, কেন এখন আবার আজকে খেলাফত খালেদা জিয়া মজলিস, খেলাফত মজলিস যারা হেফাজতের মূল কেন্দ্রে, তারা তো আপনাদের সাথে। হেফাজত তো হলো রাজনৈতিক, ওটার সাথে ও তো আমাদের কোনো নাম সম্পর্ক কও নেই। আসতে, মামুনুল হক কিসে প্রতিনিধিত্ব করে? মামুনুল হক আরে হেফাজতে ছিল। ওইসব নিয়ে এখন আর চলে না, শুনেন, অচল মাল। এইগুলো এগুলো শুনেন, বলে- অচল কথা, কথার জন্য কথা বলার জন্য দেশের এখন মারাত্মক সংকট চলছে আগামী নির্বাচন নিয়ে, আর কথার জন্য কথাটা অন্যদিকে একটা সাইড ইস্যু নিয়ে এক মিনিট উনি এটাকে কথা খুব শেষ বড় করে করে ফেলবে, এটা তো হয় না। জি মঞ্জুর পান, আপনি 1 মিনিটে শেষ করতে হবে, আমার অনুষ্ঠান আসলে শেষ। শুনেন, এখানে যখন যুক্তি তর্কে আমরা টিকতে পারি না, তখন আমাদের আছে কি, গলাটা আছে, কণ্ঠটা আছে, অ্যাটাকিংটা আছে। যেমন মতলববাজ বানিয়ে দিল আমাকে, তো এইগুলো আমরা দেখে আসছি। আওয়ামী লীগের সময় আমাদেরকে বিএনপি জামাত বানিয়ে দেওয়া হয়েছে, এখন আবার ফ্যাসিস্টের দোষর বানানো হচ্ছে, এখন আবার এর নতুন শব্দ আমাদের আশরাফ ভাই বললেন মতলববাজ। ভাই আপনার কাছে না, মতলব না, আমি শুনেন, মতলববাজ আমি বলছি, ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছি। মতলব, আপনি মতলব আমরা শব্দটা বললেন না, মতলব আপনি মতলব শব্দটা বললেন না, পার্সোনালি অ্যাটাক করেছেন। না, আমি আমি বলছি যে আপনি এত বড় মতলব বড় আছে। issue থাকা সত্ত্বেও আপনি যদি আমার উনি কি বলছিল? মতলবটা- উনি বলছে কয়েকদিন আগে, শুনেন, এর আগে শুনেন, আমাদের শুনেন। ওনার সাথে শুনেন অনেকবার আশরাফ প্রোগ্রাম ভাই। করেছে। আপনি জিজ্ঞেস কিনা, শুনেন প্রশ্ন আশরাফ করছি ভাই, কিনা, আমি সামনে কিন্তু- বলছি কিনা, এই কথা উনি আমি বলে মানে কিন্তু এই আপনাকে- শেষ করি, শেষ তিলকে করি। তাল করা, আমি সত্যটা কিন্তু জিনিসটা আপনাকে তিলকে তাল করা। আমি কিন্তু আপনাকে পার্সোনাল অ্যাটাক করিনি, আপনি পার্সোনাল অ্যাটাক না, করেছেন আমাকে। personal- এই জন্য আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি আপনি আমার মতলবের কোনো বিন্দু মাত্র কণা খুঁজে পান, আমি চ্যালেঞ্জ করছি আপনাকে খুঁজে বের করতে হবে, নইলে আপনাকে এসে জবাবদিহি করতে হবে। এই শুনেন, মঞ্চে শুনেন। জবাবদিহি করতে হবে যে আমি মঞ্জুর আলম প্রথম আলো পান্নাকে যদি মতলববাজ বলেছি। হয়, প্রথম ভালো যদি মতলববাজ হয়, প্রেস ক্লাবের সেক্রেটারি শ্যামল দত্ত যদি মতলববাজ হয়, সাংবাদিকতার নামে ফেসিস্টদের সহযোগিতা নিয়ে আখের গুছানোর ধান্দা তাদের থাকে, শত শত কোটি টাকার তাদের ব্যাংক ব্যালেন্স থাকে, এই মতলববাজির কারণে এখন তো আমরা দেখতেছি যেই প্রথম আলো এত কিছু শেষ বললো, কথা এড়িয়ে যাচ্ছেন। সেই প্রথম আলো এখন বিএনপির কোনো গান গাইতেছে দিন রাত 24 ঘন্টা আমি তো গাইতেছে। তাদেরকে এবং defend fake- করছি না। এবং fake, তারা তো সাংবাদিক, আমি তো তাদের defend- তারা তারা সব সাংবাদিক না, সাংবাদিক, আপনি তারা তো- সাংবাদিক না, তাহলে তারা আপনি সাংবাদিক না। যারা এই বন্ধ যে- প্রতারক এইখানে ধর্ম ব্যবসায়ী আছে, শোনেন, তাহলে আপনি তাদের একজন। শেষ করতে হবে। এখানে একজন সাংবাদিক আসে বলে আপনারা তো 14 সালে এই নির্বাচনে গেছিলেন আওয়ামী লীগের সাথে। জি, আমি ওইটা আমরা চ্যালেঞ্জ জানি, করলাম জি, তাকে, জি। চ্যালেঞ্জ করলাম যে আপনি একটা অসংখ্য ধন্যবাদ, সাংবাদিক, আপনি পারেন অসংখ্য না করতে। ধন্যবাদ।